আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আবারও তোমাদের সামনে ব্যাংক সমন্বয়ের একটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি। শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের সামনে এই ব্যাংক সমন্বয় বিবরণীর অঙ্কটি সৃজনশীল যে সমাধান, সম্পূর্ণ সেই সমাধানটি দেখাবো। তবে তার আগে আমি অঙ্কটি পড়ে শোনাচ্ছি। 2017 সালের 31শে ডিসেম্বর তারিখে শারমিন হুদার নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ছিল 25,500 টাকা। নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত এই কথার যখন দেয়া থাকবে, তার মানে আমরা যদি কোনো লেনদেনের মাধ্যমে বুঝতে পারি ব্যাংকে টাকা আছে, তাহলে যোগ করতে হবে। আর যদি ব্যাংকে টাকা না থাকে তাহলে বিয়োগ দিতে হবে। আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি। আমরা একটু চিন্তা করি, আমরা একটি চেক ব্যাংক কর্তৃপক্ষকে দিলাম সেই টাকাটি আদায়ের জন্য। এখন ব্যাংক যদি সেই টাকাটি আদায় করতে না পারে, তাহলে কি আমার ব্যাংক হিসাবে টাকাটি জমা হবে? না, কখনোই কিন্তু না। ব্যাংক যেহেতু আদায় করতে পারে নাই, তার মানে এই টাকাটি আমাদের ব্যাংক হিসাবে নেই। তার মানে এই নিয়ম অনুযায়ী বিয়োগ দিতে হবে। পাওনাদার বরাবর ইস্যুকৃত 7,400 টাকার একটি চেক এখনো ব্যাংক থেকে ভাঙানো হয়নি। তার মানে আমরা পাওনাদারকে চেক দিয়ে দিয়েছি। এখন সেই পাওনাদার ব্যক্তি যদি ব্যাংকে নির্ধারিত সময়ের মধ্যে যে চেক উপস্থাপন না করে, তাহলে কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ তাকে টাকাটি দিবে না। আর যদি তাকে টাকাটি ওই নির্ধারিত সময়ের মধ্যে প্রদান না করে, তার মানে আমাদের এই টাকাটি কিন্তু ব্যাংকে এখনো জমা আছে, আমাদের অ্যাকাউন্টে জমা আছে। যদিও আমরা টাকাটি দিয়ে দেওয়ার জন্যই কিন্তু ওই পাওনাদারকে চেক আকারে দিয়েছিলাম। এখন সে যদি টাকাটি ব্যাংক থেকে না উত্তোলন করে, তাহলে আমাদের অ্যাকাউন্টে এই টাকাটি জমা আছে, তা এই নিয়ম অনুযায়ী আমাদেরকে অবশ্যই যোগ করতে হবে। একজন দিনাদার 5,200 টাকার একটি পে অর্ডার সরাসরি ব্যাংকে জমা দিয়েছে, কিন্তু এখনো নগদানভুক্ত হয়নি। নগদানভুক্ত কিন্তু এটা আমরা করি নাই। আমরা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, আমাদের যে হিসাব রক্ষক থাকে, তিনি না জানার কারণে নগদানভুক্ত করে নাই। কিন্তু দিনাদার যখন এই পে অর্ডারের টাকাটি আমাদের ব্যাংক হিসাবে জমা দিবেন, তখন অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটি বৃদ্ধি পাবে। তার মানে এই টাকাটিও আমাদের ব্যাংক হিসাবে জমা হয়েছে। ব্যাংক বিনিয়োগের সুদ বাবদ 1,500 টাকা আদায় করেছে, যা এখনো নগদানভুক্ত হয়নি। এটা আমরা নগদানভুক্ত করতে পারি নাই, কিন্তু যেহেতু ব্যাংক আদায় করেছে, তাহলে অবশ্যই টাকাটি ব্যাংকে জমা আছে এবং এইখানে আমাকে যোগ করতে হবে। ব্যাংক আমানতের উপর 650 টাকা সুদ মঞ্জুর করেছে, যা ব্যাংক 7/1/2018 তারিখে জানিয়েছে। অর্থাৎ আমরা কিন্তু অঙ্কটি করছি ডিসেম্বর মাসে। ব্যাংক আমাকে জানুয়ারি মাসে সেটা জানিয়েছে, কিন্তু ডিসেম্বর মাসের মধ্যে যেহেতু ব্যাংক এই আমানতের উপর সুদ আমাদেরকে দিয়েছে বা প্রদান করেছে বা মঞ্জুর করেছে, তার মানে ডিসেম্বর মাসে কিন্তু টাকাটি ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে, এবং জমা হওয়ার কারণে এই টাকাটি কিন্তু আমাদেরকে এই নিয়ম অনুযায়ী যোগ করতে হবে। ব্যাংক কর্তৃক ধার্যকৃত ব্যাংক চার্জ ও কমিশন 250 টাকা, যা ব্যাংক আমাদের 31/12/17 তারিখ পর্যন্ত নগদান বইতে লেখা হয়নি। অর্থাৎ আমরা নগদান বইতে লিখতে পারি নাই, কিন্তু ব্যাংক ধার্য করা মানে কি, অটোমেটিকভাবে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটি কেটে নিয়েছে, যার ফলে এই টাকাটি ব্যাংকে নেই এবং আমাদেরকে বিয়োগ দিতে হবে। আশা করি তোমরা এই অঙ্কের প্রতিটি লেনদেন বুঝতে পেরেছ। আমরা এখন সৃজনশীল সমাধানের দিকে যাব। ক নং যে সমাধান, সেটা তারা বলেছে যে সুদ আয় বাবদ ব্যাংকে কত টাকা জমা হয়েছে। সুদ আয় বাবদ ব্যাংকে কত টাকা জমা হয়েছে। এখন সুদ আয় বাবদ দুইটা লেনদেন দেয়া আছে, যেটা একটা হলো ব্যাংক বিনিয়োগের সুদ বাবদ 1,500 টাকা আদায় করেছে, যা নগদানভুক্ত হয়নি, এবং
ব্যাংক আমানতের উপর 650 টাকা সুদ মঞ্জুর করেছে, যা ব্যাংক 7/1/2018 তারিখে জানিয়েছে। এই দুইটা কিন্তু আমাদের আয়ের টাকা, সুদ বাবদ। এই দুইটা সুদের টাকা আমাদেরকে ক নং সমাধানে দেখাতে হবে। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে যে সুদ, দুইটা সুদের টাকা আমাদের ব্যাংকে জমা হয়েছে, সেটা হলো ব্যাংক আমাদের পক্ষ থেকে বিনিয়োগের সুদ আদায় করেছে 1500 টাকা, এবং ব্যাংকে যে টাকাটি জমা ছিল আমাদের হিসাবে, সেই জমাকৃত টাকার পরে ব্যাংক আমাদেরকে সুদ দিয়েছে। ব্যাংক আমানতের সুদ 650 টাকা, টোটাল হলো 2150 টাকা। শিক্ষার্থীরা, এখন আমাদের খ নম্বরের যে সমাধান, উপরযুক্ত তথ্যের ভিত্তিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করতে হবে। দেখতে পাচ্ছ, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 25,500 টাকা। এখন এই নিয়ম অনুযায়ী যে লেনদেনগুলো আমাদের ব্যাংকে টাকাটি বৃদ্ধি করেছে, এই লেনদেনগুলো আমাদের যোগ করতে হবে, এবং যে লেনদেনগুলোর মাধ্যমে আমাদের ব্যাংক থেকে টাকা চলে গিয়েছে, ব্যাংক কর্তৃপক্ষ টাকাটি প্রদান করেছে আমাদের পক্ষ থেকে, তার মানে সেই লেনদেনগুলো আমাদেরকে বিয়োগ দিতে হবে। তো আমরা আগে যোগের কাজটা এখানে করে নেই।
প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখতে পাচ্ছ পাওনাদার বরাবর ইস্যুকৃত চেক যা ভাঙানো হয়নি। যদি না ভাঙানো হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি আছে। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দান ওই যে পে অর্ডার যেটা নগদানভুক্ত হয়নি, এই টাকাটি ব্যাংকে আছে। বিনিয়োগের সুদ যা নগদানভুক্ত হয়নি, ব্যাংক আমাদের পক্ষ থেকে বিনিয়োগের সুদ আদায় করেছে। আর ব্যাংক আমানতের সুদ, এটা নগদানভুক্ত হয়নি কিন্তু এটা দেরিতে জানিয়েছে। মানে মনে করো এখন তো আমাদের জুন মাস চলছে, জুন মাসে আমাদের জমাকৃত টাকার পরে ব্যাংক সুদ দিয়েছে, কিন্তু সেটা আমাদেরকে জুলাই মাসে জানিয়েছে, মানে দেরিতে জানিয়েছে। এখন দেরিতে আমি জানি, কিন্তু যে মাসে সুদটা দিল ওই মাসে তো ব্যাংকে টাকাটি জমা হয়েছে, যার ফলে এই টাকাটি দেরিতে জানানো হলেও আমার অ্যাকাউন্টে যেহেতু জমা হয়েছে ওই মাসেই, যার ফলে এই টাকাটা কিন্তু ব্যাংকে জমা আছে। এই কয়টা লেনদেনের ফলে আমার ব্যাংক জমার উদ্বৃত্তটা বৃদ্ধি পেয়েছে। 25,500 যোগ 7,400 যোগ 5,200 1,500 650। শিক্ষার্থীরা, এখন আমাকে ওই লেনদেনগুলো বাদ দিতে হবে যে লেনদেনগুলোর ফলে ব্যাংক থেকে টাকা চলে গিয়েছে অথবা ব্যাংকে টাকাটি কিন্তু জমা হয় নাই। এই ক্ষেত্রে প্রথম যে লেনদেনটি ছিল আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি, আমরা আদায়ের জন্য জমা দিয়েছি কিন্তু ব্যাংক সেটা আদায় করতে পারে নাই, তার মানে কিন্তু এই টাকাটি ব্যাংকে জমা হয় নাই, অর্থাৎ ব্যাংকে টাকাটি কিন্তু নেই। এই লেনদেনটা বাদ দিতে হবে। তো শিক্ষার্থীরা, এখানে দুইটা লেনদেন আছে। যে একটি লেনদেন হলো জমাকৃত চেক, মানে আদায়ের জন্য চেক জমা দিয়েছে কিন্তু আদায় হয়নি, তার মানে টাকাটি ব্যাংকে নেই। এবং ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ও কমিশন, ব্যাংক আমাদের অ্যাকাউন্ট থেকে টাকাটি কেটে নিয়েছে কিন্তু আমরা নগদানভুক্ত করতে পারি নাই না জানার কারণে। তার মানে কি ব্যাংক থেকে কিন্তু টাকাটি কমে গিয়েছে, এই টাকাটিও ব্যাংকে নেই। এই দুইটা লেনদেনের ফলে
এই লেনদেন তো আমি আদার চেক জমা দিয়েছি, ব্যাংকে টাকা জমা হয় নাই, এই টাকাটি ব্যাংকে নেই এবং এটা ব্যাংক থেকে অলরেডি কেটে নেওয়া হয়েছে। যার ফলে এই লেনদেনের পরিমাণ 4,750। এই 40,250 টাকা থেকে এই 4,750 টাকা বিয়োগ দিলে এখানে আসে 35,500 টাকা। এই কথার বিপরীত কথা লিখতে হবে নগদান বই অনুযায়ী। এখানে শুধু এটা কনভার্ট করতে হবে পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। আশা করি তোমরা খ নম্বরটা বুঝতে পেরেছো। এখন আমাদের গ নম্বরে তারা জাবেদা করতে বলেছে, আমরা এখন জাবেদার সমাধানে চলে যাব। শিক্ষার্থীরা আমি এই সম্পূর্ণ অঙ্কটা কিন্তু এখানে এখন মুছে দিব শুধুমাত্র গ নম্বরের সমাধানের জন্য। তো শিক্ষার্থীরা এখানে আমাকে তারা ক্রমিক নং 4, 5 এবং 6 এই তিনটা লেনদেনের জন্য জাবেদা করতে বলেছে। এখন আমরা এখানে ক্রমিক নংটা লিখেছি, আমরা ইচ্ছা করলে এখানে তারিখও লিখতে পারি বা ক্রমিক নং এখানে লিখতে পারি, আমাদের এটা ব্যাপার। আমরা বরাবর আমরা করে আসছি ক্রমিক নং দিয়ে, তোমরা এখানে ইচ্ছা করলে তারিখটাও ব্যবহার করতে পারো। ক্রমিক নং এখানে 4। ক্রমিক নং এখানে 4-এ বলা হয়েছে ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করেছে 1,500 টাকা, যা নগদানভুক্ত হয়নি। তার মানে ব্যাংক যেহেতু আদায় করেছে অবশ্যই ব্যাংকে বৃদ্ধি পেয়েছে, তার ব্যাংক হিসাব ডেবিট। আর কেন টাকাটি বৃদ্ধি পেল, আমাদের একটা কথা মনে রাখতে হবে, যে খাতের মাধ্যমে কোনো কিছু পাওয়া যায় সেটা ক্রেডিট দিকে যাবে, আর আমরা যদি কোনো খাতের মাধ্যমে প্রদান করি তাহলে সেই খাতগুলো ডেবিট দিকে যাবে। যেহেতু বিনিয়োগের সুদ পাওয়া গিয়েছে তাহলে বিনিয়োগের সুদটা যাবে ক্রেডিট, আর যেহেতু ব্যাংকে বৃদ্ধি পেয়েছে তাহলে ব্যাংক হিসাব ডেবিট। ক্রমিক 4-এর সমাধান ব্যাংক হিসাব ডেবিট এবং
বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট, আমাকে ব্যাখ্যা লিখতে হবে ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করেছে। এইবার ক্রমিক 5, ক্রমিক 5-এ বলা আছে ব্যাংক আমানতের উপর 650 টাকা সুদ মঞ্জুর করেছে, যা 7/1/2018 তারিখে জানিয়েছে, অর্থাৎ পরবর্তী মাসে জানিয়েছে, 1 মাস দেরি করে। কিন্তু এই ব্যাংক যে আমাদের জমাকৃত টাকার পরে সুদ দিল, এর ফলে আমাদের ব্যাংক হিসাবের পরিমাণ বা ব্যাংক ব্যালেন্সের পরিমাণটা বৃদ্ধি পেয়েছে। এইখানেও ব্যাংক হিসাব ডেবিট আর বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট করতে হবে। ক্রমিক 6, ব্যাংক কর্তৃক ধার্যকৃত ব্যাংক চার্জ ও কমিশন 250 টাকা। অর্থাৎ আমাদের যে ব্যাংকে টাকা রাখি, ব্যাংক এই চার্জ এবং বিভিন্ন লেনদেন করে, সেই লেনদেনের বিপরীতে কমিশন কেটে রেখেছে 250 টাকা। এখন এইটাই যেহেতু কেটে রাখছে, এবার আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটি কমে গিয়েছে, যার ফলে ব্যাংক চার্জ ও কমিশন হিসাব ডেবিট করতে হবে আর ব্যাংক হিসাবটা এখানে ক্রেডিট করতে হবে। শিক্ষার্থীরা, আমি সৃজনশীল পরিপূর্ণ সমাধান এখানে তোমাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি তোমরা সম্পূর্ণ সমাধানটি বুঝতে পেরেছ। তোমাদের কাছে আমার একটি অনুরোধ, আমার ফেসবুক পেজে যখন ভিডিওগুলো আপলোড দেই, তোমরা অবশ্যই আমার ভিডিওতে লাইক করবে এবং কমেন্টস করবে যদি কোনো সমস্যা থাকে, এবং আমার এই পেজটি তোমরা অবশ্যই ফলো করবে এবং তোমাদের সহপাঠীদেরকেও এই বিষয়ে উৎসাহ প্রদান করবে। এবং আরেকটি ইউটিউব চ্যানেল আছে কবির অ্যাকাউন্টিং হোম নামে, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ আমি যে ভিডিওগুলো তৈরি করি অবশ্যই সেটা তোমাদের জন্য। তোমরা যদি এখান থেকে কিছু পরিমাণও যদি শিখতে পারো, তাহলে নিজেকে আমি ধন্য মনে করব। শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে এ পর্যন্তই। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।